ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভারতবর্ষ থেকে হবে, অর্থাৎ ভারত থেকে হবে, ভারতের জলবায়ু হবে, ভারতের স্বাভাবিক উদ্ভিদ হবে, ভারতের মাটি হবে, আর বন্যপ্রাণী ও বন্যপ্রাণী সংরক্ষণ এইটা কিন্তু হবে। মেনলি ভারত থেকে হবে ভারতের জলবায়ু, ভারতের মাটি আর ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ওকে, এখন আমরা আজকের আমাদের এই ভিডিওতে অর্থাৎ ক্লাস 6-এর যে ভূগোল বইটা আছে সেই ভূগোল বইয়ের আজকের এই ভিডিওতে আমরা ভারতের জলবায়ুটা, শুধুমাত্র ভারতের জলবায়ুটা এই চ্যাপ্টারটা পড়াবো। এবং এই চ্যাপ্টার থেকে যে দেখতে পাচ্ছ ভারতের জলবায়ু, এবং এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে, ওকে, আমরা সমস্ত বিস্তারিত আলোচনা করব। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। দেখো, আমরা বলে রাখি, প্রথমে আসি ভারতের জলবায়ু। ওকে, দেখো বইয়ে তোমাদের যেটা দিয়েছে, দেখো পুজোর ছুটির পর স্কুল খুলতেই টিফিনের সময় গল্পের আসর জমে উঠল। ওকে, তাহলে পুজোর ছুটির পর স্কুল খুলতেই টিফিনের সময় গল্পের আসর জমে উঠল। ওকে, সিমলা গিয়ে পিয়ালির ভীষণ ঠান্ডা লেগেছিল। ওকে, এখানে দেখো দিয়েছে অপূর্ব ছোটনাগপুর মালভূমিতে বেড়াতে গিয়ে সেখানে দিন রাতের তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য লক্ষ্য করেছে। ওকে, এবার চলে আসছি নিচেতে কী দিয়েছে দেখো, বলেছে যে কাকলিরা গোয়ায় বৃষ্টি পেয়েছে, এখানকার আবহাওয়া বেশ আরামদায়ক, না গরম না ঠান্ডা। আবার সৌম্য বলল রাজস্থানে দিনের বেলা ভীষণ গরম, কিন্তু রাতে তাপমাত্রা বেশ কমে যায়। তাহলে এখানে চারজন চার জায়গায় বেড়াতে গেছে। পিয়ালি গেছে সিমলাতে, অপূর্ব গেছে ছোটনাগপুরে, কাকলি গেছে গোয়াতে, আর সৌম্য গেছে রাজস্থানে। চার জায়গার চার রকম আবহাওয়ার কথা কিন্তু এখানে বললো, বা জলবায়ুর কথা এখানে বললো। সিমলা গিয়ে তার খুব ঠান্ডা লেগেছে, কারণ সেখানে ঠান্ডা। অপূর্ব ছোটনাগপুর বেড়াতে গেছে, সেখানে দিনের রাতের তাপমাত্রা পার্থক্য লক্ষ্য করেছে। আবার যে গোয়ায় বেড়াতে গেছে, গোয়াতে, সেখানে কিন্তু আবহাওয়া বেশ ভালো বা আরামদায়ক, সেখানে না গরম না ঠান্ডা। আবার সৌম্য রাজস্থানে গেছে, সেখানে কিন্তু দিনের বেলা যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ কিন্তু বেশ গরম, রাত্রেবেলা বেশ কিন্তু তাপমাত্রা ঠান্ডা। এবার ভেবে দেখো, সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন? রাজস্থানের মরু অঞ্চলের তাপমাত্রার প্রসার খুব বেশি হয় কেন? সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক কেন? আর মালভূমি এলাকার দিনের বেলা বেশি গরম লাগে কেন? এখন এইখানেই 4টে প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী পাঠে লেখা আছে। ওকে, এবার চলে আসো, দেখো মানচিত্র দেখো, আমরা উপরে যে মানচিত্রটা আছে, এই মানচিত্র দেখো, মাঝখান থেকে একটা কর্কটক্রান্তি রেখা গেছে। দেখো কর্কটক্রান্তি রেখা ভারতকে উত্তর দক্ষিণে প্রায় সমান দুভাগে ভাগ করেছিল। এই যে কর্কটক্রান্তি রেখাটা, এই যে রেখাটা, এটা কিন্তু উপরে একটা উত্তর দিক আর নিচে হচ্ছে দক্ষিণ দিক, উত্তর এবং দক্ষিণ দুভাগে ভাগ করেছে। ওকে, এবার এই দক্ষিণ অংশে ক্রান্তীয় জলবায়ু আর উত্তর অংশে উপক্রান্তীয় জলবায়ু দেখা যায়। তাহলে দক্ষিণ অংশে কী জলবায়ু বলছি, এই দক্ষিণ দিকটায় ক্রান্তীয় জলবায়ু, মানে এই দিকটা হচ্ছে ক্রান্তীয় জলবায়ু, আর এদিকটা হচ্ছে কী জলবায়ু দিচ্ছে, উপক্রান্তীয় জলবায়ু দেখা যায়। ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর বেশি হয় কেন? তাহলে এই যে দক্ষিণ দিকটা, মানে সমুদ্র তীরবর্তী যে দিকটা আছে, সেদিকটাতে সারা বছর গড় উষ্ণতা কিন্তু সাধারণত বেশি হয়। ওকে, কোনো স্থানের অক্ষাংশগত অবস্থান সেই স্থানের জলবায়ু নিয়ন্ত্রক। ওকে, এবার দেখো চটপট বলে ফেলো, তুমি পশ্চিমবঙ্গের কোন জেলায় থাকো? ওকে, তোমাদের গ্রাম বা শহরে বেশিরভাগ সময় গরম না ঠান্ডা থাকে? ছাতা, বর্ষাতি, সোয়েটার, জ্যাকেট, মামলা এসব বছরের কোন সময় ব্যবহার করো? এগুলো খুব সহজ প্রশ্ন, তোমরা নিজেরাই উত্তর দিতে পারবে, তোমরা নিজেরাই একটু দেখে নিও। এরপরে পরের যে পৃষ্ঠা আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। তাহলে সমুদ্রপৃষ্ঠতে যতটা উষ্ণতা, আমরা যদি পাহাড়ের দিকে ধীরে ধীরে এগোতে থাকি, উষ্ণতা কমতে থাকবে, মানে কি, গরম ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ তুমি যদি সমুদ্রের পৃষ্ঠের কাছে থাকো, সেখানে যতটা বেশি গরম লাগবে, তুমি যখন উপরে উঠবে, অর্থাৎ তুমি যদি ধীরে ধীরে দার্জিলিংয়ের দিকে যাও, সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ঠান্ডা লাগবে। তোমার বাড়ির কাছাকাছি কোন জংশন রেল স্টেশনের ফলকের নিচে খেয়াল করে দেখবে, সেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে স্টেশনের উচ্চতা দেওয়া থাকে। দেখবে এই যে লেখা আছে, তোমরা যদি একটু স্টেশনে যাও, গিয়ে দেখবে যে সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতাটা কত সেটা কিন্তু দেওয়া আছে। ওকে, এবার নেক্সট যেটা আছে দেখো, সমুদ্র থেকে দূরত্ব বাড়লে জলবায়ুর চরম ভাব বাড়ে। অর্থাৎ সমুদ্র থেকে যখন আমরা দূরত্ব বাড়াবো,
তখন জলবায়ুর কিন্তু চরম ভাব বাড়বে। গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল মে মাসে টিভি খবরের কাগজ খেয়াল করে দেখবে মুম্বাই, কোচি, চেন্নাই এবং কলকাতার বেশ গরম পড়ে। তাহলে আমরা যদি এপ্রিল মাস থেকে মে মাস দেখি দেখবে কোচিতে, মুম্বাইতে, চেন্নাই বেশ গরম। কিন্তু সেই সময় দিল্লি, লখনৌ, আন্ডালা, চণ্ডীগড় চণ্ডীগড়ে আরও বেশি গরম পড়ে, কারণ সমুদ্র থেকে দূরে হওয়ায় ঠান্ডা গরম দুটোই বেশ লক্ষ্য করা যায় এবং এই ধরনের জলবায়ুকে চরম ভাবাপন্ন জলবায়ু বলে। তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন পেলাম যে চরম ভাবাপন্ন জলবায়ু কাকে বলে। ওকে, এরপরে দেখো দিয়ে আছে আর সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমুদ্রের প্রভাবে সারা বছর মাঝারি রকমের তাপমাত্রা থাকে, একে বলে সমভাবাপন্ন জলবায়ু। তাহলে এই পৃষ্ঠা থেকে আমরা দুটো প্রশ্ন পাচ্ছি, একটা হচ্ছে চরম ভাবাপন্ন জলবায়ু কাকে বলে, একটা হচ্ছে সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে। ওকে, এবার নেক্সট এই পেজে দেখো এই নিচের দিকে লেখা আছে দক্ষিণ ভারতের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। তাই দক্ষিণ ভারত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও সমুদ্রের কাছাকাছি হয়, যেহেতু দক্ষিণ ভারত শহরটা বা দক্ষিণ ভারতটা বেশিরভাগটাই সমুদ্র তীরবর্তী, সেই জন্য এখানকার জলবায়ু কিন্তু সমভাবাপন্ন প্রকৃতির। তবে উচ্চতার জন্য পাহাড়ি এলাকা যেমন কোদাইকানাল বা উটিতে সারা বছর ঠান্ডা থাকে। আবার মধ্যপ্রদেশের ভোপাল বা রাজস্থান, এখানে কিন্তু রাজস্থান জয়পুর সমুদ্র থেকে অনেক দূরে, তাই এখানে জলবায়ু কিন্তু চরম ভাবাপন্ন। ওকে, আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি যে দক্ষিণ ভারত সেটা সমুদ্রের কাছাকাছি হওয়ার ফলেও সেখানে কিন্তু আবহাওয়া বা জলবায়ু কিন্তু সমভাবাপন্ন, মানে সেখানকার জলবায়ু কিন্তু সমভাবাপন্ন প্রকৃতির। ওকে, কিন্তু কিছু কিছু এরিয়া আছে যেগুলো পাহাড়ি অঞ্চল, যেমন কোদাইকানাল, যেমন উটি, এখানে কিন্তু সারা বছর ঠান্ডা থাকে। আবার রাজস্থানের ভোপাল, আবার মধ্যপ্রদেশের ভোপাল, আবার রাজস্থানের জয়পুর, সেটা কিন্তু সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত এবং এখানকার জলবায়ু কিন্তু চরম ভাবাপন্ন প্রকৃতির হয়। এখানে একটা ম্যাপের সাহায্যে দেখিয়ে দিয়েছে যে কোথাকার জলবায়ুটা কেমন প্রকৃতির, যেমন ক্রান্তীয় আর্দ্র জলবায়ু হচ্ছে যে সবুজটা, এখানে কিন্তু এটা দিয়েছে সুন্দর করে ম্যাপে কিন্তু বুঝিয়ে দিয়েছে, এখানে কিন্তু সুন্দর করে ম্যাপে ভালো করে বুঝিয়ে দিয়েছে। এরপরে নেক্সট পেজে চলে আসো, এখানে দিয়েছে মেঘালয়ের মৌসুমী নান, ভালো করে লক্ষ্য করে দেখো মেঘালয়ের মৌসুমী নান যেখানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। তাহলে মেঘালয়ের মৌসুমী নান যেখানে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, তেমনি রাজস্থানের থর মরুভূমি এখানে বৃষ্টিবিরল অঞ্চল। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন পাচ্ছি, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোথায়, মানে সবথেকে বেশি বৃষ্টি কোথায় হয়, সেটা লিখবে তোমরা মেঘালয়ের মৌসুমী নামে। আবার একদম বৃষ্টিবিরল অঞ্চল কোনটা, তোমরা লিখবে রাজস্থানের থর মরুভূমিতে। এই দুটো কিন্তু শর্ট প্রশ্ন পরীক্ষায় বেশ পড়ে, তোমরা কিন্তু অবশ্যই দাগ মেরে রাখো লাইনটা। জলবায়ু এত বৈচিত্র্য থাকলেও ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব সবথেকে বেশি, এই কারণে ভারতকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন পেলাম যে ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলে কেন। ওকে, এবার দেখো ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব এবং ঋতু বৈচিত্র্য। প্রথমে আছে গরমকাল, যেটা মার্চ থেকে মে মাস পর্যন্ত গরমকাল। ওকে, দেখো সারা দেশ জুড়েই এই সময় উষ্ণতা বেশি থাকে, ভীষণ গরমে নদী, পুকুর, হ্রদ, জলাশয়ের জল প্রায় শুকিয়ে যায়, মাটির জল একটা নিচে নেমে যায়, একমাত্র পার্বত্য অঞ্চল এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম থাকে। এই সময় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে বহু জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রির ওপর কিন্তু উঠে যায়। ওকে, এবার চলে আসো এই নিচেতে দেখো কিছু দিয়েছে জিনিস, একটা হচ্ছে কালবৈশাখী, একটা হচ্ছে লু ও আঁধি। প্রথম চলে আসে আমার কালবৈশাখী। দেখো গরমকালে কিন্তু পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেলে এবং সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে বলে কালবৈশাখী। তাহলে কালবৈশাখী কাকে বলে আমরা এটা পেলাম, তাহলে গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়, একে বলে কি কালবৈশাখী। এর ফলে উষ্ণতা কিছুটা কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক হয়। আবার এপাশ দেখো লু ও আঁধি দিয়েছে। গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক ও উষ্ণবায়ু লু প্রবাহিত হয়, এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তীব্র তাপপ্রবাহে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে। পশ্চিম ভারতে তখন এই তাপপ্রবাহের সাথে প্রচুর ধূলিঝড় এবং আঁধি সৃষ্টি হয়। তাহলে গরমকালে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক এবং উষ্ণবায়ু লু প্রবাহিত হয়, এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি ছাড়িয়ে যায় এবং অনেকে এই সময় মৃত্যু প্রবাহ ঘটে। মানে এই যে তাপপ্রবাহ বয়ে চলেছে 40 ডিগ্রির তাপমাত্রায় যে একটা গরম হাওয়া, 50 ডিগ্রি তাপমাত্রার যে গরম হাওয়া, তাতে কিন্তু অনেক মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। তখন পশ্চিম ভারতে এই তাপপ্রবাহের সাথে প্রচুর ধূলিঝড় হয়, একে আমরা আঁধি বলবো। ওকে,
এবার দেখো নিজে এই পৃষ্ঠায় চলে আসো। বলছে বর্ষাকাল। বর্ষাকালটা কি? জুন থেকে সেপ্টেম্বর মাস হচ্ছে বর্ষাকাল। এখন কিন্তু আমরা বর্ষাকালে বিরাজ করছি, আমাদের সেকেন্ড ইউনিট যে পরীক্ষাটা হবে এটা কিন্তু বর্ষাকালে হবে। ওকে, মৌসুমি বায়ুর আগমনকাল, অর্থাৎ মে জুন মাসে ভারতে উত্তর পশ্চিম স্থলভাগের দিকে উষ্ণতা কিছুটা বেড়ে যায়, নিম্নচাপের সৃষ্টি হয়। অপরদিকে বঙ্গোপসাগর ও আরব সাগরে উষ্ণতা তুলনামূলক কম হয়, সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। ফলে বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিক ছুটে আসে। এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দেখো তোমাদের এখানে চিত্রের সাহায্যে এটা সুন্দর করে এখানে দিয়ে দিয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কীভাবে আগত হচ্ছে। এরপর লক্ষ্য করে দেখো, বঙ্গোপসাগর থেকে এই বায়ু উত্তর দিকে প্রবাহিত হয়ে মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাহলে বঙ্গোপসাগর থেকে এই বায়ু কী হচ্ছে? উত্তর দিকে প্রবাহিত হচ্ছে হয়ে মেঘালয়ের গারো, খাসি এবং জয়ন্তিয়া এই পাহাড়গুলোয় কী হচ্ছে? ধাক্কা খাচ্ছে। ধাক্কা খেয়ে ওখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। মেঘালয়ের মৌসুমিরাম অঞ্চলে এই বায়ুর প্রভাবেই পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু এখানে গড় বৃষ্টিপাত হয় 11,872 মিমি। ওকে, এই বায়ুর ফলে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। আরব সাগর থেকে এই বায়ু ভারতে প্রবেশ করাতে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এবার পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছালে জলীয় বাষ্প কম হওয়ার জন্য এই বায়ুর প্রভাব কমে যায় এবং একে বৃষ্টিচ্ছা অঞ্চল বলে। তাহলে আমরা যদি একটা পাহাড় আঁকি, এরকম পাহাড় আঁকি, এই পাহাড়ের যদি এটা পশ্চিম ঢাল হয়, ওকে, এটা যদি পশ্চিম ঢাল হয় আর এটা যদি পূর্ব ঢাল হয়, ওকে, এই 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 যে ঢালটা আছে এই ঢালটাই কিন্তু মেঘের সঞ্চার সৃষ্টি হয়। জলীয়বাষ্পপূর্ণ মেঘের কিন্তু সঞ্চার এখানে সৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ছে নিচে। ওকে, আমরা যদি পাহাড়টা ভালো করে আঁকি, এখানে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে। যখন এই বৃষ্টি পশ্চিম ঢালে তো বৃষ্টি হয়ে গেল, এবার যখন এই মেঘটাই পাহাড় পেরিয়ে এসে পূর্ব ঢালে অবস্থান করে তখন কিন্তু জলীয় বাষ্প কমে যায় এবং এখানে কিন্তু বৃষ্টি হয় না। এটা কী হবে তখন? এটা হবে তখন বৃষ্টিচ্ছায় অঞ্চল। এটা কী হবে? এই দিকের এটা হবে বৃষ্টিচ্ছায় অঞ্চল। ওকে, এবার দিচ্ছি মৌসুমি বায়ুর বৈশিষ্ট্যটা কিন্তু ইম্পর্টেন্ট। গোটা দেশে মৌসুমি বৃষ্টির অসম বণ্টন। মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও বন্যা, কোথাও খরা হয়। অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। ভারতের কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমের উপর নির্ভরশীল। ওকে, এবার নেক্সট যে দেখো শরৎকাল, অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বরটা কী কাল? শরৎকাল। মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল, অর্থাৎ এই সময় মৌসুমি বায়ু হচ্ছে চলে যাচ্ছে বা ফিরে যাচ্ছে। সেপ্টেম্বর মাসের শেষ এবং অক্টোবর মাসের শুরুতে স্থলভাগ এবং জলভাগের দিকে বায়ু চলাচল করতে থাকে। এই বায়ু হলো উত্তর পূর্ব মৌসুমি বায়ু। স্থলভাগ থেকে আসার কারণে জলীয় বাষ্প কম থাকে, এখানে বৃষ্টিপাত হয় না। তবে বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উত্তর পশ্চিম মৌসুমি বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং করমণ্ডল উপকূলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তাই কিন্তু করমণ্ডল উপকূলে আসার সময় বৃষ্টিপাত হচ্ছে এবং যাওয়ার সময় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তাই মনে রাখতে হবে করমণ্ডল উপকূলে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে। এবার নেক্সট যে পেজটা আছে, এখানে দেখো শীতকাল হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। শীতকাল কি? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এই সময় ভারতের স্থলভাগের উপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রবাহিত হয়। সারা ভারত এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকালে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়, একে বলে পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেলাম, পশ্চিমী ঝঞ্ঝা কি? যখন শীতকালে মাঝে মাঝে বৃষ্টিপাত ঘটবে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালে, তখন কিন্তু একে বলবো আমরা পশ্চিমী ঝঞ্ঝা। ওকে, উত্তর পশ্চিম ভারতের শীতকালে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে ঠান্ডার প্রকোপ বেশি হয়। এই সময় শহর অঞ্চলে ভোরবেলা কুয়াশা আর শীতের বেলায় এবং রাতের বেলায় শিশির পড়তে দেখা যায়। তাহলে তুলনামূলক আমাদের এই দক্ষিণ দিকের থেকে কিন্তু উত্তর দিকে কিন্তু এই শীতকালে বেশি ঠান্ডা পড়ে। ওকে, এবার দেখো এখানে মৌসুমি বায়ুর শীতকালে যে প্রত্যাবর্তনকালে সেটা কিন্তু এখানে দিয়েছে। এবার এইখানটাতে দেখো নিচের দিকে চলে আসো, ভারতে মৌসুমি বায়ুর প্রভাব। এইটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে, ভারতের মৌসুমি বায়ুর প্রভাবটা। তোমরা সবাই জানো ফসল চাষে কীভাবে বৃষ্টির সাথে যুক্ত। মৌসুমি বায়ুর সময়ের আগে বা পরে আসার ওপর ফসল উৎপাদন নির্ভর করে। প্রত্যেক বছর বৃষ্টি একই পরিমাণ হয় না। মৌসুমি বৃষ্টি ভালো হলে কৃষকরা লাভবান হন, আবার বৃষ্টিপাত কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। মৌসুমি বৃষ্টির সাথে ভারতের নানা রাজ্য যেমন নবান্ন, ওমান, বিহু এ ধরনের উৎসব পালিত হয়। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে ভারতে বিভিন্ন রাজ্যে যেমন বিশেষত অসম, পশ্চিমবঙ্গ, উত্তর বিহার প্রভৃতিতে রাজ্যে বন্যা দেখা দেয়। ওকে, তেমনি কম বৃষ্টিপাতে কখনো কখনো দক্ষিণের রাজ্যগুলো রাজস্থান, গুজরাট এখানে কিন্তু খরারও সৃষ্টি হয়। ওকে, এই গেল তোমাদের মোট ভারতের জলবায়ু।
এই জলবায়ুটা আমরা কিন্তু পুরো চ্যাপ্টার পড়ে দিলাম। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে ভারতে মৌসুমি বায়ুর প্রভাব, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এই যে আমি গোল করে দিচ্ছি ভারতে মৌসুমি বায়ুর প্রভাব, এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। এর আগে চলে আসো এখানটাতে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, তোমরা কিন্তু এইটা ভালো করে পড়বে। ওকে, এর আগে চলে আসো এখানটাতে যে মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো, মৌসুমি বায়ুর বৈশিষ্ট্য লেখো, এইটা পড়বে। বৃষ্টির ছায়াঞ্চল কাকে বলে, এইটা কিন্তু ভালো করে মুখস্থ করবে, এটাও ভালো করে মুখস্থ করবে, এটাও ভালো করে মুখস্থ করবে। আমরা কিন্তু বলে দিচ্ছি কোনটা কোনটা মুখস্থ করতে হয় বই দেখে দেখে। ওকে, এরপরে চলে আসো এখানটাতে আছে একটা দুটো ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে লু ও আঁধি কি, এই দুটো কিন্তু ভালো করে পড়বে। আর কালবৈশাখী কি, এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে, এইটা আর এটা। ওকে, এরপরে চলে আসো এইখানটাতে যে ভারতকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন। এই যে এই কারণে ভারতকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়, এইটা অর্থাৎ ভারতকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ বলে কেন, এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে। ওকে, এর আগে চলে আসো এখানটাতে ওকে দিয়েছে চরমভাবাপন্ন জলবায়ু কী বা এটা কেন হচ্ছে, এখান থেকে এটা বুঝতে পারছো, এটা পড়তে হবে তোমাদের। আর এখান থেকে যেটা পড়তে হবে, চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে আর সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে। এখানে কী পাচ্ছ, চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে আর সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে, এই দুটো কিন্তু পড়বে। এর এখানটাতে আছে, উপরটাতে চলে আসো যে এইখানটাতে এই জায়গাটাতে ভারতের ঠিক মাঝখান থেকে কী রেখা গেছে যার জন্য জলবায়ুর পরিবর্তন হয়েছে, এইখানটায় কিন্তু একটা শর্ট প্রশ্ন আসতে পারে। ওকে, এই গেল তোমাদের এই চ্যাপ্টার মোট প্রশ্ন উত্তর। ওকে, এরপরে যে তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর বা সেশন লাগে আমাকে কমেন্টস করো। আমি সেকেন্ড ইউনিটে ভূগোল থেকে কোন কোন পরীক্ষায় পড়তে পারে প্রশ্ন, তার একটা সাজেশান অলরেডি আমরা দিতে শুরু করেছি। কোশ্চেন ব্যাংকের কিছু প্রশ্ন দিয়েছি। এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওগুলো বন্ধুদের শেয়ার করে দাও, তারাও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখে বইগুলো ভালো করে কমপ্লিট করতে পারে।